প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমার লাস্ট লেকচারে আমরা এই ফিবোনাকি সিরিজ নিয়ে কাজ করেছিলাম। ফিবোনাকি সিরিজের বেসিক প্লাস অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ডিজাইন করেছিলাম। তো আজকে আমি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখে কিভাবে একটা সি প্রোগ্রাম লিখতে হয় সেই জিনিসটা আমি দেখাবো আপনাদের। আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনাদের পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, ফিবোনাকি সিরিজের একটা ধারা আমি এখানে অলরেডি লিখে রেখেছি, 0, 1, 1, 2, 3, 5। এটা হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজ। ওকে, তো ফিবোনাকি সিরিজের কীভাবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ডিজাইন হয়েছে সেটা অলরেডি আপনারা জানেন। তো আমি আর এটা নিয়ে বেশি আলোচনা করব না, এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালে ছিল। তো আপনারা শুধু ফিবোনাকি সিরিজটা একটু মনে রাখেন যে কীরকম ছিল, আশা করি তাহলে আপনাদের বুঝতে এবং আমাকে বোঝাতে সহজ হবে। ওকে, দেখুন, ফিবোনাকি সিরিজের মূল ফিলোসফিটা ছিল আপনার এই দুইটা মান আমরা যোগ করে পরের মানটা পাই। দেখুন, 0 আর 1 যোগ করলে আমরা 1 পাই, 1 1 যোগ করলে আমরা 2 পাই, 2 আর 1 যোগ করলে আমরা 3 পাই, 3 আর 2 যোগ করলে আমরা 5 পাই, 5 আর 3 যোগ করলে আমরা 8 পাই। এই সিকোয়েন্সটাই তাহলে আমরা বলেছিলাম 0 আর 1, 0টা হচ্ছে এ এর মান ধরেছিলাম, দেখুন এখানে, আর 1টা বি এর মান ধরেছিলাম। তারপরে এই দুইটা মান যোগ করার পরে যে মানটা পেয়েছিলাম সেটাকে আমরা সি এর মান ধরেছিলাম। এটাই আমাদের লজিক ছিল ফিবোনাকির, এটাই মূল লজিক। ওকে, তো আমরা এটার অ্যালগোরিদম আর ফ্লোচার্ট যেহেতু আগে ডিজাইন করেছি, আপনারা আশা করি আগে টিউটোরিয়ালটা অবশ্যই দেখেছেন। তো এখন আমরা চলুন তাহলে কোড ব্লকে যে আমরা সি প্রোগ্রামটা কীভাবে করতে হয়। দেখুন, কোড ব্লকে আমি অলরেডি দুইটা জিনিস করে রাখছি যেহেতু একটু দ্রুত করার জন্য। এখানে হ্যাশ ইনক্লুড স্টুডিও, এগুলো হচ্ছে হেডার ফাইল, আর একটা হেডার ফাইল নিয়েছি conio.h। ওকে, একটা মেইন ফাংশন নিলাম। এখন হচ্ছে আপনার সি প্রোগ্রামিং করতে গেলে প্রথমে কি করতে হয়, ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। তো এখানে আমি কি ডেটা টাইপ নিব সেটা কিন্তু আমি যদি আমার এদিকে তাকাই তাহলে বুঝতে পারি, যেহেতু আমি ফিবোনাকি সিরিজ তৈরি করো এরকম, তাহলে এখানে আমার যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি, তার মানে আমি এখানে ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিতে পারি, রাইট? ওকে, তো ইন্টিজার ডেটা টাইপ নিয়ে আমার কি কি ভ্যারিয়েবল নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় ডেটা টাইপ নিলে অবশ্যই তার ভ্যারিয়েবল লিখে দিতে হয়, আর ভ্যারিয়েবলের পূর্বে অবশ্যই তার ডেটা টাইপ থাকতে হয়। তো এখন আমি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। দেখুন কি কি ভ্যারিয়েবল আমার লাগবে। প্রথমে দেখুন, আপনি ইনপুট হিসেবে n নিয়েছেন। n মানে হচ্ছে, দেখুন এখানে আপনি সিরিজে কতগুলো দেখতে চান। যেমন আমার এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা পর্যন্ত সিরিজ আছে। তার মানে আমি যদি এখানে n এর মান বলে দিই 9, তাহলে কিন্তু আমার কি হবে, এরকম 9টা সিরিজ আমাকে দেখাবে। আর যদি আমি বলি n এর মান 20, তাহলে আমার 20টা পর্যন্ত সিরিজ দেখাবে, রাইট? তার মানে প্রথমে আমার একটা ভ্যারিয়েবল লাগবে ইনপুট হিসেবে, যেটা আমরা নিয়েছিলাম n, রাইট? তারপর দেখুন আমাদের আর কোনো ভ্যারিয়েবল লাগবে কি না, যদি আমরা একটু অ্যালগোরিদমের দিকে বা ফ্লোচার্টে আবার একটু তাকাই। দেখুন এখানে আমি কিছু কিছু মান সেট করে দিয়েছিলাম। আমি বলেছিলাম আমার আগের টিউটোরিয়ালে যে a = 0, b = 1, এই দুইটা মান ফিক্সড থাকবে। তার মানে এখানে আমার আরও দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, যেখানে আমি বলে দিব a = 0, আরেকটা ভ্যারিয়েবল আমি বলে দিব b = 1, রাইট? ওকে, ফাইন। এখন দেখুন আমার আর কোনো ভ্যারিয়েবল লাগবে কি না। আবার আমি একটু ফ্লোচার্টের দিকে বা অ্যালগোরিদমের দিকে যদি তাকাই, দেখুন আমি কিন্তু প্রিন্ট করেছি সিকে, খেয়াল করেছেন? তার মানে সিকে আমি প্রিন্ট করেছি বলতে এখানে তো প্রোগ্রামিংয়ের জন্য আমার সিটা প্রয়োজন হয়েছে। তার মানে এখানে আরেকটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে সি। ওকে, এখন দেখুন আর কোনো ভ্যারিয়েবল লাগবে কি না, সেটার জন্য আমরা যদি আবার একটু আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্টে দেখি, দেখুন আমি এখানে আই এর মানটাকে এক এক করে বাড়িয়ে দিয়েছিলাম। তার মানে আয়ের মানটা আমার প্রয়োজন আছে, আর এখানে আমি বলেছিলাম আয়ের মান কত, 3। তো কেন আয়ের মান 3 সেটা অলরেডি আমি আগে টিউটোরিয়ালে বলেছি, আপনারা একটু শুনবেন। ওকে, তো এখানে আমি বলে দিই i = 3। তার মানে এই যে যতগুলো জিনিস নিলাম ইন্টিজার টাইপের, এগুলো সব হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, তো এখানে দেখুন আমি আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করাটা শেষ। এই ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্যটা কি, দেখুন এই যে n, এটা হচ্ছে একটা ইউজার ইনপুট দিবে, আর বাকিগুলো আপনি সেট করে দিয়েছেন। তার মানে যখন কোনো ইউজার কোনো কিছু ইনপুট দিবে তখন তার জন্য একটা স্ক্যান মান করতে হয়। তো স্ক্যানের আগে আমরা প্রিন্টএফে বলে দিব যে ইউজার একটা নাম্বার কম্পিউটারকে যাতে দেয়। তাহলে এখানে আমরা লিখব প্রিন্টএফ, এখানে আমরা কি লিখব, ইন্টার এনি ভ্যালু অফ
n, আপনি n এর যে কোনো একটা মান ইনপুট দেন, রাইট। তো এখানে আমার printf এর কাজটা শেষ। এবার আমরা যেহেতু বলেছি কম্পিউটারকে একটা n এর মান দিতে, তো সেটাকে কম্পিউটারকে চিনিয়ে দেওয়ার জন্য স্ক্যান করতে হয়, তখন আরেকটা লাইব্রেরি ফাংশন আমরা ইউজ করি scanf। ওকে, এই scanf এর ভিতরে আমি কয়টা মান কম্পিউটারকে দিতে পারবো, n এর একটা মান, তাই না? আর বাকিগুলো তো আমাদের সেট করা, এগুলো আমাদের স্ক্যান করার কোনো দরকার নেই, কারণ এই মানগুলো বাই ডিফল্ট সেট করা আছে। ওকে, তাহলে এখানে আমরা scanf, তো এখানে আমরা n এর মানটা স্ক্যান করব, রাইট। তো n এর মানটা স্ক্যান করার আগে দেখতে হবে n মানটা কীরকম ডেটা টাইপ, ইন্টিজার। তো ইন্টিজার ডেটা টাইপের জন্য আমাদের নিতে হয় %d। যেহেতু আমি একটা মান স্ক্যান করব, এই কারণে একটাই %d লিখব, রাইট। তারপর আমরা কি করব, একটা কমা দিব, কমা দিয়ে এম্পারসন n এর মানটা বসিয়ে দিব, দেন আমরা সেমিকোলন দিয়ে আমাদের স্ক্যানের কাজটা শেষ করে দেব। দেখুন আমি এতটুকু কাজ করেছি, মানে আমার কোন জায়গাটার কাজ শেষ হয়েছে, আমি যদি এটার দিকে তাকাই, দেখুন আমার এই দুইটা অংশের কাজ শেষ হয়েছে, স্টার্টের কাজটা শেষ হয়েছে, আর হচ্ছে ইনপুট নেওয়ার কাজটা শেষ হয়ে গিয়েছে। এখানে যদি অ্যালগোরিদমের সাথে আপনাকে অ্যাটাচ করতে চাই, এখানে স্টেপ 1 আর স্টেপ 2 এর কাজ শেষ হয়েছে। স্টেপ 1 আমরা কি করেছিলাম, স্টার্ট দ্য প্রোগ্রাম, ইনপুট দ্য ভ্যালু অফ n, ঠিক আছে। এইবার আমরা কি করব, এই যে দেখুন a = 0, b = 1, i = 3, এটা অলরেডি আমি এই মানগুলো ডিক্লেয়ার করে দিয়েছি। তার মানে 3 নম্বর স্টেপ পর্যন্ত আমাদের, এই 3 নম্বর পর্যন্ত কাজ অলমোস্ট ডান। ওকে, এখন দেখুন, এখন তারপর আমরা কি করেছি, প্রিন্ট a b, তার মানে আমরা a আর b এর মানটাকে কি করে দিয়েছি, প্রিন্ট করে দিয়েছি। তাহলে এখানে আমি লিখব printf কাকে প্রিন্ট করব, a আর b কে। এখন আমার কথা হচ্ছে a আর b কে যে প্রিন্ট করব, a আর b কি টাইপের ডাটা, ইন্টিজার, তার মানে পার্সেন্টেজ কি দিতে হবে, d। যেহেতু দুইটা প্রিন্ট করব, তার মানে %d কয়টা দিব, দুইটা। তারপরে এখানে একটা কমা দিয়ে আমরা বলে দিব a কে প্রিন্ট করি, কমা দিয়ে b কে প্রিন্ট করি, এই তো শেষ। ওকে ফাইন। এবার দেখুন আমাদের তাহলে দুইটা মান প্রিন্ট করা হয়ে গেল। দেখুন এই জিনিসটা কিন্তু আমি আমার মন গড়া লিখি নাই। দেখুন আপনি যদি আমাদের অ্যালগোরিদম বা ফ্লো চার্টের দিকে তাকান, দেখুন 4 নম্বর স্টেপে কিন্তু আমি এই যে প্রিন্ট করেছিলাম, এখানে প্রিন্ট a b, খেয়াল করেছেন। এবার দেখুন আমি এবার লুপ চালিয়েছি, কি চালিয়েছি লুপ চালিয়েছি। তো এখন আমি এখানেও লুপ চালিয়ে দেব। তো এখানে আপনি যে কোনো লুপ ইউজ করতে পারেন, আমি সুবিধার্থে ফর লুপটা ইউজ করব। তো ফর লুপের ভিতরে আপনার ফর লুপের স্ট্রাকচারটা জানেন। প্রথম আমরা হচ্ছে ইনিশিয়াল পার্ট থাকে, তার মানে i এর মানটাকে ডিক্লেয়ার করব। আমরা i এর মান কত থেকে বলেছিলাম, i এর মান 3 থেকে শুরু হবে, রাইট। i এর মান 3 থেকে শুরু হবে। দেন আমরা কি করব, i এর মানটাকে লুপে চালাবো n এর সাথে কম্পেয়ার করে, i < n, মানে i এর মানটা যতক্ষণ পর্যন্ত n এর ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। আর i এর মানটা প্রত্যেকবার কত করে বাড়বে, এক এক করে বাড়বে। এখন আপনি যদি বলেন এটা আমি কোথায় লিখেছিলাম, দেখুন আমরা এখানে এই যে এখানে আমরা বলেছিলাম i এর মান i+1, i এর মান এক এক করে প্রত্যেকবার বাড়বে, রাইট। তো এখানে দেখুন i এর মানটা আগে আমি এক এক করে বাড়িয়ে দিই, i = i+1। এখানে আপনি ইচ্ছা করলে i = i+1 না লিখে i++ লিখলেও কিন্তু কোনো ভুল হবে না, রাইট। ওকে, এবার দেখুন আমাদের কিন্তু এই ফর লুপে সবসময় 3টা অংশ মেজর থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল পার্ট, আর এটা হচ্ছে কন্ডিশনাল পার্ট, এটা হচ্ছে কন্ডিশনাল পার্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পার্ট, আর এটাকে আমরা বলি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা আপডেট, আপনি যাই বলতে পারেন। ওকে ফাইন। এবার দেখুন আমাদের যদি এই কন্ডিশনটা সত্য হয় তখনই সেই লুপের মধ্যে ঢুকবে। দেখুন আমরা এখানেও সে একই কথা বলেছিলাম, যখনই আমার এই কন্ডিশনটা সত্য হবে তখনই আমার এইটা এই কাজ করবে, যখনই কন্ডিশনটা ফেল করবে তখনই আমার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, রাইট। তো এখন দেখুন আমার কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা কি কি করেছিলাম। দেখুন কন্ডিশন যখন সত্য হবে প্রথমে আমি বলেছিলাম c = a+b। দেখুন এটা কিন্তু আমি আমার কাছ থেকে লিখি নাই। দেখুন আপনি যদি আমার অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দেখুন, এই যে এখানে c = a+b, আপনি ফুল অ্যালগোরিদমটা বা ফ্লোচার্টটা দেখে দেখে কপি করতেছেন যাতে আপনার নতুন করে আর কিছু শিখতে না হয়।
ওকে, তো এটা দেওয়ার পরে আমি কি করলাম, সি সমান এ প্লাস বি, তারপর আমি সিকে প্রিন্ট করেছি। দেখুন আমি আবারও আপনাকে একটু দেখাচ্ছি, এই যে দেখুন প্রিন্ট সি, তার মানে এখানে আমি কাকে প্রিন্ট করে দিব, সিকে। তাহলে প্রিন্ট এফ, ওকে প্রিন্ট এফ, তো সিকে আমি প্রিন্ট করব। সি কি টাইপের ডেটা ছিল দেখুন, এখানে আমি সি বলেছিলাম ইন্টিজার, তার মানে পার্সেন্টেজ ডি। ওকে, তো সিকে আমি প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ ডি নিব, যেহেতু আমি শুধু সিকে একটা জিনিস প্রিন্ট করব, এই কারণে একটাই পার্সেন্টেজ ডি নিয়ে আমি এখানে লিখে দিব সি, রাইট। তো আমার কিন্তু প্রিন্টের কাজ হয়ে গেল। এখন দেখুন আমি তারপর কি করেছিলাম, আপনারা যদি আবার একটু এখানে যাই, দেখুন আমি তারপর এ সমান বি, বি সমান সি আমি মানটাকে বসিয়ে দিয়েছিলাম, এই যে এখানে লিখেছিলাম প্রিন্ট সি দেন এ সমান বি, মানে বি এর মানটা এর মধ্যে সেট করব। তাহলে আমি এখানে লিখে দিব এ ইকুয়াল বি। অবশ্যই আপনি যখন একটা লাইন শেষ করবেন তখন কিন্তু আপনার সেমিকোলন দিতে হবে। তারপর আমি আরেকটা লাইনে লিখব কি, বি ইকুয়াল সি। এটা আপনারা জানেন কেন হয়েছে, এটা আমি বেসিক আলোচনা করেছি। তার মানে বি এর মানটা এর মধ্যে সেট হবে, আর সি এর মানটা বি এর মধ্যে সেট হবে। আমাদের দেখুন প্রোগ্রাম কিন্তু আমরা অলমোস্ট ডান করে ফেলেছি। এবার দেখুন আমরা একটু প্রোগ্রামটা যদি রান করি, দেখি stdio, সরি stdio.h, ওকে ফাইন। আমরা আবার একটু প্রোগ্রামটা রান করব। ওকে, দেখুন আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে বলেছে এন্টার দ্য ভ্যালু অফ n, তার মানে আপনি আপনার এই যে সিরিজের ফিবোনাকি সিরিজের কয়টা সংখ্যা দেখতে চান। মনে করেন আমি যখন আমার বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, এখানে আমি 5 পর্যন্ত লিখেছিলাম, এই যে দেখুন বেসিকে 5 পর্যন্ত, তার মানে 1 2 3 4 5 6, আমি 6টা পর্যন্ত দেখতে চাই। দেখুন আমি যদি 6টা পর্যন্ত দেখতে চাই, মানে n এর মানটা যদি আমি 6 দিই, দেখুন কি হয়। দেখুন n এর মান আমি এখানে n না দিয়ে 6 দিয়েছিলাম, আচ্ছা সরি, এন্টার দ্য ভ্যালু অফ n পার্সেন্টেজ ডি স্ক্যান অফ n। ওকে, এখানে দেখুন আমরা একটু কোডটাকে আবার রান করি। আমরা n এর মান ধরুন 6 দেই, 6, রাইট। দেখুন আমাদের প্রোগ্রামটা কিন্তু কাজ করেছে। দেখুন 6 মানে 6টা দেখাবে, 0 1 1 2 3 5। দেখুন তো আমাদের ফ্লো চার্টের সাথে কিন্তু অ্যালগোরিদমের সাথে যে আমরা বেসিক আলোচনা করেছিলাম তার সাথে কিন্তু মিলে গিয়েছে। দেখুন এটার সাথেও কিন্তু আমাদের সিরিজটা মিলে গিয়েছে, 5 পর্যন্ত আমি দেখেছি, তার মানে আমি 6টা দিয়েছিলাম। এখন দেখুন এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি এটাকে একটু ফাঁকা করে দেখতে চাই যাতে একটু সুন্দর লাগে, তার জন্য আমাদের কি করতে হবে, এই দুইটা পার্সেন্টেজ ডি এর মধ্যে আমরা একটা ব্যাকস্ল্যাশ টি দিয়ে দিব, ঠিক আছে। আর এখানেও আমরা একটা ব্যাকস্ল্যাশ টি দিয়ে দিব। এটা দিতে হবে যে তা না, তাহলে দিলে খুব সুন্দর লাগবে, দেখবেন এখন আউটপুটটা অনেক চমৎকার আসবে। দেখুন আমি এখনও n এর মানটাকে 6 দিয়ে আমি 6টা ফিবোনাকি সিরিজ দেখব, রাইট। হ্যাঁ, ইন্টারভ্যালু 6, রাইট। দেখুন 1 2 3 4 5 6, এই যে 6টা আসছে। এখন মনে করুন আমি ফিবোনাকি সিরিজটা আরও বড় দেখতে চাই, লাইক এখানে আমি যেভাবে ডিজাইন করেছি, যেমন আমি 21 পর্যন্ত দেখতে চাই। তাহলে 21 পর্যন্ত কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। যদি আমি n এর মান এখন 9 দিই, একটু ভালো করে খেয়াল করুন প্লিজ, n এর মান যদি এখন 9 দিই, দেখুন আমার আউটপুটটা কীরকম আসে। লাইক n এর মান আমি এখন কী দিলাম, 9। ওকে, দেখুন তো আমার এই সিরিজটার সাথে এখানে ডিজাইন করা সিরিজটার মিল আছে কিনা। দেখুন 8 13 18, দেখুন তো এই যে 8 13, তারপর হচ্ছে আপনার 21। দেখুন তো আমাদের এটার সাথে একেবারে হুবহু কিন্তু মিলে গিয়েছে, খেয়াল করেছেন তো। আমি যদি বলি এখন পরের সিরিজটা কত হবে, আপনি কিন্তু বলতে পারবেন, কারণ আপনার 21-এর সাথে এখন যোগ করতে হবে কত, 13। তো 21-এর সাথে যদি 13কে যোগ করেন কত হয়, 34। তার মানে এবার যদি আমি n এর মান 10 নিই, দেখুন তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে কিনা আমরা একটু দেখি। n এর মান 10, রাইট। দেখেছুন আমাদের n এর মান যখন 10 নিলাম তখন কিন্তু আমাদের আউটপুটটা 34 পর্যন্ত আসছে। আশা করি আপনাদের ফিবোনাকি নিয়ে আর কখনোই সমস্যা হবে না। তো আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ